প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি জ্যোতিষশাস্ত্রের একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে। আপনারা জানেন, আগামী 19শে মে যখনই শুক্র তার নিজের রাশি অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে, জ্যোতিষশাস্ত্রের একটি নতুন দিক উন্মোচিত হবে। আমরা লক্ষ্য করব দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রের এই সহ অবস্থান একটা নতুন আঙ্গিক আনতে চলেছে। অ্যাকচুয়ালি যদি আমরা হিসাব করে দেখি তাহলে দেখা যাবে এই সংযোগ কিন্তু 12 বছর পরই তৈরি হলো। তার কারণ হলো দেবগুরু বৃহস্পতি প্রায় 12 বছর পরেই শুক্রের রাশিতে অবস্থান করছে এবং এক্স্যাক্টলি বৃষ রাশিতে শুক্র এবং বৃহস্পতির অবস্থান অনেক ক্ষেত্রেই পজিটিভ হবে বলে ধারণা করা যায়। কারণ কালপুরুষের রাশিচক্রের ভাগ্যপতি তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন এবং শুক্র ও বৃহস্পতি পরস্পরের কেন্দ্রে অবস্থান করবে। অনেকের মতে এই সংযোগটি গজলক্ষ্মী রাজ্য, আবার তাছাড়াও বিভিন্ন রকমের ভূষণে অনেকে ভূয়সী প্রশংসাও যেমন করেছেন, প্রকৃত প্রশংসাও কিন্তু এই সংযোগের করেছেন। আমরা যদি চমৎকার চিন্তামণি গ্রন্থ, আমরা যদি হোরা রত্ন গ্রন্থ, আমরা যদি বৃহৎ পরাশরী হোরা শাস্ত্র নামক যে গ্রন্থ আছে সেটা নিয়ে অধ্যয়ন করি, তাহলে এই সঞ্চার সম্পর্কে আরো অনেক তথ্যবলী আমাদের কাছে আসবে। আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতি হচ্ছে নলেজ, প্রকৃত জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান, যে জ্ঞানের কোনো ক্ষয় নেই, যে জ্ঞান ক্রমশ শুধু বিকশিত হয়, যে জ্ঞান একটা বস্তুর শুধুমাত্র বাইরের দিকটাকে বর্ণনা করে না, তার নিগূঢ় সত্যকে উন্মোচিত করতে সহযোগিতা করে, সেটি হলো দেবগুরু বৃহস্পতি। এছাড়াও আমরা দেখেছি বৃহস্পতি হলেন বৃহৎ তেজা, তিনি সন্তান কারক গ্রহ, তিনি জীব কারক গ্রহ এবং জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ধরনের প্ল্যানেটারি কম্বিনেশনকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। কিছু প্ল্যানেটকে ধরা হয় ডেস্টিনি মেকার হিসেবে, কিছু প্ল্যানেট ডেস্টিনি ব্রেকার হিসেবে কাজ করে। কিন্তু এখানে ডেস্টিনি মেকার আর তার সাথে জীব কারক প্ল্যানেটের সহ অবস্থান অত্যাধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ। এবার আমরা জানবো যে মেষ রাশির জাতক জাতিকাদের এই সঞ্চার কেন বিশেষ। অনেকেই বলবেন, দাদা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি সপ্তম পতি হলো মারক গ্রহ, তাহলে সেই প্ল্যানেট কি করে ভালো ফলাফল দিতে পারে? অনেকের মনে আবার এও প্রশ্ন আসবে যে দ্বিতীয় ভাবটি হচ্ছে শুক্রের ভাব, শুক্রের সাথে বৃহস্পতির শত্রু ভাবাপন্ন সম্পর্ক, তাহলে এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে আমরা কতটা ফলাফল এক্সপেক্ট করতে পারি? আমি বারবার আপনাদের বলেছি যে সঞ্চারগত ফলাফল এবং ন্যাটাল চার্টের বিশ্লেষণ অনেক অংশেই আলাদা রকমের হয়। আচ্ছা, এখানে আমরা আসি যে কি কি ফল আমরা এক্সপেক্ট করতে পারি। যেহেতু কালপুরুষের দ্বিতীয় ভাবে এই সংযোগ তৈরি হচ্ছে এবং মেষ রাশির ক্ষেত্রে এই দ্বিতীয় ভাবটি হচ্ছে অর্থভাবকে রিপ্রেজেন্ট করে, তাহলে অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় থাকতে চলেছে। দ্বিতীয় এই গ্রহ সংযোগ তৈরি হচ্ছে 19শে মে 2024 থেকে। প্রথম দিকে কৃত্তিকা নক্ষত্রে এই সংযোগ তৈরি হচ্ছে 26 তারিখ পর্যন্ত। 27 তারিখ থেকে 7 তারিখ জুন মাসে এই সংযোগটি তৈরি হচ্ছে রোহিণী নক্ষত্রে এবং 27 তারিখ থেকে 7 তারিখের পরের যে সময়টা, তখন এই সংযোগটি মানে 12ই জুন পর্যন্ত তৈরি হবে মৃগশিরা নক্ষত্রে। 3টি নক্ষত্রে অবস্থানকালীন অবস্থায় ফলাফল কিন্তু পরিবর্তিত হবে। আমরা যদি স্পেসিফিক ভাবে আলোচনা করি তাহলে প্রথমে আসি কৃত্তিকা নক্ষত্রে যতদিন এই সংযোগ থাকছে মেষ রাশির কি কি লাভ হতে পারে। আমি মনে করি এই সংযোগ আপনাদের অর্থনৈতিক বেনিফিটেড হতে অনেকটা সহায়তা করবে। দ্বিতীয়ত, এই সংযোগের প্রভাবে অনেক রিলেশনশিপ সঠিক জায়গায় আসবে। অনেকের মতেই, যেমন সত্যাচার্য বলি বা অন্যান্য যে গ্রন্থাগার রয়েছেন, সেক্ষেত্রে যদি আমরা একটু অধ্যয়ন করি তাহলে দেখা যাবে তারা বলছে এই সংযোগ ওয়েলথের ক্ষেত্রে হয়তো পূর্ণাঙ্গ বিশেষ নয়, তবে সম্পর্কের ক্ষেত্রে, নিগূঢ় সম্পর্ক, নিগূঢ় রহস্য উন্মোচনের ক্ষেত্রে, বিদ্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, প্রকৃত জ্ঞানের সন্ধানে সফল হওয়ার ক্ষেত্রে এই সংযোগ কিন্তু অনেকটাই শুভ ফলাফল প্রদান করে। আর এক্স্যাক্টলি তাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে। আপনার বোনের সাথে, আপনার দিদির সাথে সম্পর্ক ডেভেলপমেন্ট হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেহেতু 5th হাউস ইনভলভ, তাহলে কোথাও যেন গিয়ে আমরা লক্ষ্য করতে পারবো সম্পর্ক, যে কোনো ধরনের ক্রিয়েটিভ লার্নিং, সেটা ফাইন আর্টস হতে পারে, সেটি যে কোনো ধরনের হায়ার লেভেল এডুকেশন হতে পারে,
পজিটিভিটির মাত্রা বাড়বে 19শে মে থেকে শুরু করে 27শে মে এর মধ্যবর্তী সময়কালে। এই সময়ে যদি কোনো এক্সামিনেশন থাকে তার একটা ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি। অনেকেই হয়তো বিদেশে যাওয়ার প্রচেষ্টা করছেন, চেষ্টা করছেন, বিগত সময় হয়তো ব্যর্থ হয়েছেন, কিন্তু এই অবকাশ আপনাকে কিন্তু ব্যর্থতার মধ্যে থেকে টেনে বার করে নিয়ে আসবে এবং কোথাও যেন এডুকেশন পারপাজে যারা দূরে যেতে চাইছেন তাদের জন্য সমন্বয়টি কিন্তু শুভ ফলাফল প্রদান করবে। আমরা লক্ষ্য করতে পারবো এই সমন্বয় যখন চলবে তখন রবির নক্ষত্রে শুক্র থাকার কারণে শুক্র অত্যাধিক বলশালী হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট বৃহস্পতিও কিন্তু একদম উইক হবে না। তাহলে নেহাতি এটা বলা যেতে পারে দুটো প্ল্যানেটই এমন পজিশনে থাকবে একে অপরের ক্ষতিকারক নয়। অ্যাজ এ রেজাল্ট ভালো ফলাফল বৃদ্ধির সম্ভাবনাটা বেশি। ইভেনচুয়ালি আমরা দেখতে পারবো মনিটারি বিষয়েও গ্রোথ আসবে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে একটা নব দিগন্ত উন্মোচিত হতে পারে। অনেকেই আছেন যারা সেলফ প্রফেশন নিয়ে মারাত্মক টেনশনের মধ্যে রয়েছেন, গ্রো করার ক্ষেত্রে বারবার অন্তরায় আসছে, তাদের ক্ষেত্রে এই সমন্বয় কিন্তু শুভ ফলাফল প্রদান করবে। আমরা লক্ষ্য করতে পারবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সমন্বয়ের প্রভাবে আটকে থাকা বিভিন্ন কাজ, যেমন সেটা বাড়ি কেনা হতে পারে, সেটা ফ্ল্যাট কেনা হতে পারে, সেটা জমি কেনা হতে পারে, যে কোনো গভর্নমেন্ট রিলেটেড কোনো প্রজেক্ট সাবমিশন সেই জায়গায় হয়তো আটকে রয়েছেন আপাতত আপনি, এই ধরনের কাজ হতে পারে। উই ক্যান এক্সপেক্ট যে একটা বেটার ফলাফল আসবে, একটা ভালো সম্ভাবনাময় জায়গা তৈরি হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ। তাহলে আমরা এটা বুঝলাম 19শে মে থেকে 27শে মে এই যে সময়কালটা সেটা নেহাত নেগেটিভ নয়, উপরন্তু এই সময়কাল কিন্তু আপনাদের জন্য পজিটিভ হিসেবেই গণ্য হতে চলেছে, আমি মনে করি গণ্য হবে। আপনি যদি জিজ্ঞাসা করেন হোয়াট নেক্সট, এই পর্যন্ত ক্লিয়ার হলো, এর পরে কি হতে পারে? ওয়েল, লেট মি এক্সপ্লেইন। দেখুন, 27শে মে থেকে 7ই জুন 10-11টা দিনের সময় আমি মনে করি সর্বাধিক বিশেষ সময় এই সঞ্চারে। কারণ এই সমসাময়িক সময়ে আমরা লক্ষ্য করতে পারবো বিভিন্ন রকম পারিবারিক বিশৃঙ্খলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অনেক মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে ভরণী নক্ষত্র যাদের বা কৃত্তিকা নক্ষত্র যাদের, তাদের কিন্তু পারিবারিক নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বারংবার আপনি চেষ্টা করেছেন পারিবারিক সমস্যাটাকে সমাধান করার, বারংবার আপনি চেষ্টা করেছেন বিভিন্ন রকম যে সোকল্ড প্রবলেম গুলো আপনার হয় তার জন্য একে ধরা তাকে ধরা সমাধানযোগ্য একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা, কিন্তু সেই চেষ্টা কিন্তু আপনার আলটিমেটলি ফলপ্রসূ হয়নি। তাহলে যে বা যারা এই ধরনের চেষ্টা করেও প্রতারিত হয়েছেন, বিতাড়িত হয়েছেন, ফ্যামিলি লাইফকে কেন্দ্র করে কোনো সদস্যের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বা জমি জমা রিলেটেড কোনো একটা ইস্যু সলিউশন করার দিকটা চেষ্টা করে, আমি মনে করি তাদের ক্ষেত্রে 27শে মে থেকে অন্তত 7ই জুন এই যে 10-11টা দিনের একটা টাইম স্প্যান রয়েছে সেটা কিন্তু শুভ হতে পারে বা শুভ দিকে যাওয়ার পসিবিলিটিসটাই কিন্তু অনেকটা বেশি থাকছে। রাশিটি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মেষ, সেক্ষেত্রে আপনাকে জানাই যারা বাড়ি কিনতে গিয়ে, জমি কিনতে গিয়ে, ফ্ল্যাট কিনতে গিয়ে একটা হিউজ টাকা বসিয়ে ফেলেছেন, কোনো রকম ভাবেই সেটার সলিউশন হচ্ছে না পজিটিভ হবে, যাদের শত্রুতা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে, আগে সম্পর্ক ভালোই ছিল, তার বাড়ির পাশে একটা বাড়ি কিনলেন, সম্পর্ক খারাপ হয়ে গেল, এই যে সিনারিওটা, এটা পজিটিভ দিকে যাবে। দেখুন, স্পষ্ট ভাষায় আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রের যে সহ অবস্থান, দেখুন আমি একটা কথা আপনাদের খুব স্পষ্ট ভাবে বলে দিই, দেবগুরু বৃহস্পতি এন্টায়ার ফেজে কিন্তু কৃত্তিকাতেই থাকবে, তবে শুক্রের নক্ষত্র পরিবর্তিত হবে। রোহিণী নক্ষত্রে শুক্র স্ট্রং, কিন্তু এখানে একটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সে স্ট্রং হলেও সে কিন্তু বৃহস্পতির থেকে আস্তে আস্তে দূরত্ব মেনটেন করা শুরু করলো। অ্যাজ এ রেজাল্ট নেগেটিভ হবে না, একদম নিঃসংকোচে চিন্তামুক্ত অবস্থাতে আপনি থাকতে পারেন। এবং এটুকু আপনাকে বলি যে 27 তারিখ থেকে 7 তারিখ একটা নতুন দিগন্ত আপনাদের হয়তো উন্মোচিত হবে, যেটা জমি জমা সংক্রান্ত হতে পারে, পরিবারের সদস্য সংখ্যাকে কেন্দ্র করে হতে পারে, পরিবার বৃদ্ধিকে কেন্দ্র করে হতে পারে, পরিবর্তন, চাকরি পরিবর্তন, এনিথিং চেঞ্জকে কেন্দ্র করে হতে পারে। অনেকে বিদেশে আছেন কারেন্টলি, বারবার ভাবছেন যে দেশে সেটেল করবেন, কিন্তু না সেই অবকাশ পাচ্ছেন, না সেই সুযোগটা আসার পর সুযোগটাকে কাজে লাগাতে পারছেন। আই স্ট্রংলি বিলিভ এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বাড়তে চলেছে।
এবং বাস্তবিক অর্থে আপনারা কিন্তু ধনাত্মক ফলাফলই পাবেন, কোনো সন্দেহ এটা নিয়ে আমার কিন্তু নেই। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলি, দেখুন আপনারা জানেন যে আপনাদের মারক ঘরের অধিপতি এই সংযোগের সাথে যুক্ত। জন্মছকে বিভিন্ন রকম কম্বিনেশন থাকে, কারোর হয়তো গুরু চণ্ডাল আছে, কারোর হয়তো অঙ্গারক যোগ আছে। একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, প্রথম অন্তত পক্ষে দিন 5 মানে 19 থেকে 22-23 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে যাদের জন্মছকে অঙ্গারক আছে। আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে মূলত যাদের জন্মছকে গুরু চণ্ডাল আছে। আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে যাদের জন্মছকে দারিদ্র্য যোগ আছে। কেন বললাম? দেখুন, রবি শুক্র যুক্ত হবে, আর আপনারা জানেন শুক্রযুক্ত রবি সাধারণত একটু সমস্যা তৈরি করে। এক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ভুল ইনভেস্টমেন্ট বা সমগোত্রীয় কোনো জটিলতার জায়গা অনেক ক্ষেত্রেই তৈরি করতে পারে। তাহলে সচেতনতাও আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। শুধু ভালো হবে ভালো হবে, নট লাইক দ্যাট। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করতে হবে। যারা যারা চাকরি পরিবর্তন চাইছেন, দূরের থেকে কাছে আসতে চাইছেন, 27 তারিখ থেকে 7 তারিখের মধ্যে সুযোগ পাবেন বলে আমি মনে করছি। যে কোনো ধরনের ইন্টারভিউ এর ক্ষেত্রে আপনি এক কদম এগিয়ে থাকবেন বা তেমন একটা পসিবিলিটিস কিন্তু রয়েছে। যে কোনো ধরনের ডিভোশনাল বিষয় নিয়ে যারা অ্যাটাচ রয়েছেন, আপনি অকাল্ট নিয়ে কাজ করছেন, আপনি স্পিরিচুয়াল এডুকেশন তৈরি করার চেষ্টা করছেন, ইউ আর ভেরি মাচ কমফোর্টেবল উইথ দ্যাট টাইপ অফ এডুকেশন, এই ধরনের সিনারিও যাদের আছে, আই বিলিভ, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা পজিটিভিটি সেইভাবেই যেতে পারে বা যাওয়ার সংযোগ দেখতে পাচ্ছি। অনেকে আমাকে প্রশ্ন করবেন, তাহলে 19 থেকে 27 তারিখ বুঝলাম, 27 থেকে 7 তারিখ বুঝলাম, এবার হচ্ছে 7 তারিখ থেকে 12 তারিখ যখন শুক্র প্রবেশ করবে মঙ্গলের ঘরে এবং বৃহস্পতি কিন্তু কৃত্তিকাতেই আছে, এই সিনারিওটাও নেগেটিভ নয়। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, জীবকারক এবং ডেস্টিনি মেকার এই দুটি গ্রহের সংযোগ নেগেটিভ পজিটিভ মিলিয়ে থাকলেও অনেক ক্ষেত্রেই পজিটিভিটি থাকবে। আমি এমন অনেক মেষ রাশি জাতক জাতিকাদের সাথে বিগত বছর কথা বলেছি বা বিগত সময়ে কথা বলেছি, যারা বিগত 1-1.5 বছরের মধ্যে এডুকেশন শুরু করে কমপ্লিট করতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে এই সংযোগ আবার নতুন করে শুরু করাতে পারে এবং আমি মনে করি কমপ্লিট আপনি এবার করতে পারবেন, কারণ সেই এন্থুক নিয়ে আপনাকে এগোতে হবে এবং আপনি সাকসেসফুল হবেন। এটা আপনাকে আমি পরিষ্কারভাবে বলে দিলাম। আরো একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, যদি রাশিটি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ রাশি, তাহলে যারা এডুকেশনে এর আগে ফেলিওর হয়েছেন, কোনো একটা কম্পিটিটিভ এডুকেশনকে কোয়ালিফাই করতে পারেননি, সেটা নেট হতে পারে, সেটা সেট হতে পারে, সেটা গেট হতে পারে, সেটা নিট হতে পারে, সেটা JEE হতে পারে, সেটা NCICটির JEE হতে পারে, সেটা জেসপো হতে পারে, এই টাইপ অফ কম্পিটিটিভ এক্সামিনেশন, যে এক্সামিনেশন আপনাকে লিড করবে এন্ট্রান্সিং এর জন্য, যে এক্সামিনেশন আপনাকে প্রবেশ করার জন্য, এন্ট্রান্সের জন্য আর সুবিধা দিতে পারে, তাহলে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আছে। তদ্গোত্রীয়ভাবে প্রপার্টি রিলেটেড কিছু ধনাত্মকতার জায়গা আসতে পারে। এই সঞ্চার গুরুজনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভ, এক্সট্রিম নেগেটিভ আমি মনে করছি না। ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য এই সঞ্চার কিন্তু নতুন কিছু সুযোগ সুবিধা তৈরি করে দিতে পারে। তবে যে কোনো অসৎ কাজ থেকে দূরে থাকার বার্তা আপনাদেরকে দেব, সেটা পরীক্ষার ক্ষেত্রে চিটিং হোক বা সেটা বাস্তবিক জীবনে চিটিং হোক, এই বিষয়টা থেকে আপনাকে যেমন একদিকে দূরত্ব নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, তার সাথে সাথে আমি বলবো বেশ কিছু ব্যবসা নতুন করে স্টার্ট করা যাবে। অনেকে আছেন ব্যবসা করতেন, বিগত দিনে এমন কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আপনাকে হতে হয়েছে, আপনার লাখ টাকার ব্যবসা সেটা আপনি বন্ধ রেখেছেন। আমি মনে করি যারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের সাথে কানেক্টেড, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের মেডিকেল বিজনেসের সাথে, যে কোনো ধরনের এডুকেশনাল বিজনেসের সাথে, যে কোনো ধরনের গার্মেন্টস রিলেটেড বিজনেসের সাথে, আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা আসবাবপত্রের ব্যবসা করেন, যারা ফার্নিচার, আসবাবপত্র অ্যান্ড অনেক বিষয়ের সাথে কানেক্টেড আছেন, তাদের ক্ষেত্রে এই সংযোগ শুভ হবে। দেখুন, আপনারা অলরেডি বিভিন্ন রকম ভিডিও হয়তো দেখেছেন, বাট এটা তো একেবারেই প্র্যাকটিক্যাল যে 12 বছর পর এই মহাসংযোগ, এবং সেই সংযোগের ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, এটা একান্তই স্বাভাবিক। তবে ভালো দিকের পরিমাণটা বেশি,
এবং স্বাভাবিকভাবেই পজিটিভটাকে বেশি দেখার চেষ্টা করি আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিসে বা আমার চিন্তা শক্তির মধ্যে। কারণ নেগেটিভিটি আমাদের প্রত্যেকের জীবনেই থাকবে, প্রত্যেকটি অ্যাসপেক্টেই নেগেটিভ থাকবে, বাট যতটা পজিটিভ গ্রহণ করা যায়। কারণ আপনিও জানেন, আপনিও বোঝেন যে নেগেটিভটাকে একমাত্র পজিটিভিটি দ্বারাই প্রতিহত করা যেতে পারে। এই সঞ্চারের পজিটিভ আউটকাম অনেক অনেক বেশি। অনেক রকমের কন্ট্রাডিক্টরি প্রশ্ন আসবে। আমি মনে করি সঞ্চারের ক্ষেত্রে এত কন্ট্রাডিকশনের প্রয়োজনীয়তা থাকে না। হ্যাঁ, ন্যাটাল চার্ট দেখার সময় শুধুমাত্র জন্মছক নয়, তার সাথে ডিভিশনাল চার্ট, এবং ডিভিশনাল চার্টের বিভিন্ন রকম নাম আছে। কোথাও নবাংশর প্রয়োজনীয়তা থাকবে, কোথাও দশমাংশের প্রয়োজনীয়তা থাকবে, কোথাও D30 দেখতে হবে, কোথাও D60 দেখতে হবে। ইটস ডিপেন্ড যে কোথায় আমার কোন বিষয়টাকে দেখতে হবে। কিন্তু আলটিমেটলি যখন ট্রানজিটের কথা আসবে তখন অনেক হিসাবে কিন্তু সহজে মিলতে চাইবে না, যে কারণে গোচর এবং জ্যোতিষশাস্ত্রের যেটা জন্মছক বিশ্লেষণ, এই দুটো একটা পৃথক অধ্যায়ের মধ্যেই লিপিবদ্ধ থাকে। আচ্ছা, আর একটা কথা আপনাদের আমি জাস্ট শেয়ার করি। যেহেতু এই সংযোগের সাথে আমরা চতুর্থপতি, কি করে রোহিণীতে শুক্রের অবস্থান, এই সংযোগের সাথে আমরা লগ্নপতি অষ্টমপতি, কি করে মঙ্গলের নক্ষত্রে শুক্রের অবস্থান, এবং পঞ্চমপতি গ্রহ যে কিনা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই রবি। সুতরাং সেখানে আমরা এই কম্বিনেশনটাকে দেখব যে প্রেম, ভালোবাসা, পার্সোনাল লাইফ, যে কোনো ফাইন আর্টস রিলেটেড এডুকেশন, যে কোনো হায়ার থিঙ্কিং লেভেলের এডুকেশন, যারা সঙ্গীত জগতে আছেন, নৃত্য জগতে আছেন, কলা বা কৃষ্টির সাথে আছেন, এই সংযোগ কিন্তু আপনাদের জন্য শুভ হতে চলেছে। তার মানে আমরা একটা জিনিস কিন্তু একদিন পরিষ্কারভাবে বুঝতে পারছি যে দ্যাট ইজ নট আ নেগেটিভ কম্বিনেশন। এই কম্বিনেশনটাকে এনহান্স করতে হবে। সেটা কৃষ্টি লাইনে যারা আছেন তারা করবেন, যেহেতু শুক্র মঙ্গলের কম্বিনেশন, টেকনিক্যাল লাইনে আছেন যারা, তারাও করবেন। এবং 27 তারিখ থেকে 7 তারিখ একটা ভালো সময়, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে 7 তারিখের পর যখন শুক্র মঙ্গলের নক্ষত্রে আসবে, এই টাইমটা কিন্তু আমাদেরকে আবার কনসার্ন হতে হবে। কারণ 7 তারিখের পর থেকে 12 তারিখ পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে যখন আমরা দেখব এই পার্টিকুলার কম্বিনেশনটা আসছে, অতিরিক্ত চিন্তা করা যাবে না, চাপজনক বা হঠকারী সিদ্ধান্ত কোনো কিছু নেওয়া যাবে না। যদিও সেই সময়ে মঙ্গল নিজের রাশিতে অবস্থান করবে, অনেকটাই সেফ দেবে। সো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছে চেঞ্জ করবেন, সেই মেন্টালিটি রাখুন, এবং আমি মনে করি পজিটিভ ভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন যদি ধৈর্য শক্তিটাকে কাজে লাগাতে পারেন। ধৈর্য শক্তিটাকে কাজে লাগাতে পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, উঠলো বাই তো কটক যাই, এটা করা যাবে না। আর তার সাথে সাথে এক্সপেন্সটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ইয়েস, আপনার মনে হতে পারে এটা কিনি, ওখানে ইনভেস্ট করি, এটা প্রয়োজনীয়। ডেফিনেটলি অনেক কিছুই জীবনে প্রয়োজন, বাট তার একটা প্রপার টাইমিং আছে, রাইট? তো সেটাকে নিয়ন্ত্রণ করুন। আর যে মোটিভেশনটা অপরকে দেন, কিছু কিছু তো নিজেও কাজে লাগাতে পারেন। আর কৃত্তিকার ইদানিং কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু কুড়িমি বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, অলসতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ভরণীকে বলবো ওয়েল অ্যান্ড গুড, ভরণীর বিকাশের জায়গাটা অনেকটা স্ট্রং হতে চলেছে। আর রইল বাকি হচ্ছে অশ্বিনী। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু 3টে বিষয় নিয়ন্ত্রণ করতে হবে। প্রথম যে বিষয়, পারিবারিক জীবনে যে সমস্যা সেটা মিটে যাবে, আমি মনে করি একটু চেষ্টা করবেন, সমাধান হবে। সেকেন্ডলি এডুকেশনের ক্ষেত্রে একদম ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার দরকার নেই। এক্সাম দিয়েছেন, রেজাল্টের জন্য অবশ্যই প্রতীক্ষা করবেন, তবে নিজের তো একটা সেলফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমি 720-র মধ্যে কত পাবো, বা এনি সাবজেক্টে বা যে কোনো বিষয় আমি পরীক্ষা দিলাম, একটা তো আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে এত পেতে পারি। তার উপরে বেস করে নতুন ভাবে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা অশ্বিনীকে করতে হবে। বিদেশ যাত্রা নিয়ে আমি মনে করি সুযোগও আছে, ফেরার সুযোগও থাকবে। অনেক ভালো থাকুন আপনারা। এই সংযোগটাকে কাজে লাগাতে হবে, সেটা চেষ্টা করুন। নিত্য নবগ্রহ স্তোত্রম পাঠ করুন, আমি মনে করি এটি শুভ ফলাফল প্রদান করতে পারে। অবশ্যই ভক্তিমূলক মানসিকতা রেখে বিষয়টিকে কন্টিনিউ করবেন। আমরা অনেক সময় বিভিন্ন বীজ মন্ত্র জপ করি, বীজ মন্ত্র নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে, তবে ভক্তির উপরে কিছু নেই, এটা আপনারা প্রত্যেকেই উপলব্ধি করেন। আর আপাতত আমার দিক থেকে যেটা সাজেশন থাকছে, নবগ্রহ স্তোত্রমটা জপ করুন। যাদের মেষ রাশি কিন্তু লগ্ন কন্যা বা মিথুন, তারা গণেশ গায়ত্রী জপ করতে পারেন। যাদের বার্থ চার্টে, জন্ম ছকে হ্যাবিট প্রবলেম আমরা দেখছি,
রাহুকে নিয়ে, শনিকে নিয়ে বা শুক্রকে নিয়ে তারা পার্টিকুলারলি ওই প্ল্যানেট গুলির গায়ত্রী জপ করতে পারেন, অথবা আপনি কিন্তু কিছু দান করতে পারেন। আর এন্টায়ার ফেজে কিছু দান করা উচিত হবে বলে আমি মনে করি। এবং এখানে দানের অনেক রকম বিশেষত্ব আছে, যে এটা দান করা উচিত, ওটা দান করা উচিত। তবে সবার প্রথমে যে দানটা করতে হবে, যার যেটা প্রয়োজন তাকে সেটা দান করুন। একজন দরিদ্র ভদ্র মহিলা, তার কিছু মেডিসিন লাগবে, তাকে আপনি বিরিয়ানির প্যাকেট দিয়ে আসবেন। এই দানের যথার্থতা হয়তো পরবর্তীকালে বিচার হবে, তবে প্রথমে তাকে চিকিৎসা সামগ্রী দেওয়া উচিত বলে আমি মনে করছি। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে। অনেক ভালো থাকুন আপনারা। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।